আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রিপন বিশ্বাস, আরবিসি একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের সকল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের একটা কমন সমস্যা যদি জিজ্ঞেস করা হয় জীববিজ্ঞানে, তারা বলে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 5, এই দুইটা চ্যাপ্টারে তাদের সবসময় সমস্যার কথা বলে থাকে। তো আজকের এই লেকচারটা ক্লাস 9-এর জন্য, ক্লাস 10-এর জন্য এবং একই সাথে যারা সামনে পরীক্ষার্থী এইচএসসি 25-এর পরীক্ষার্থী, এসএসসি 25-এর যারা পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই লেকচারটি আশা করি সকলেরই উপকার হবে। তো ফার্স্ট অফ অল আমি চ্যাপ্টার 2 যদি বলা হয়, আমাদের চ্যাপ্টার 2 এর যেটা নাম সেটা হচ্ছে জীবকোষ এবং টিস্যু। প্রবলেমটা যে জায়গার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে যে জিনিসটা আমি 10 বছর যাবত পড়াইতে যাই, যে জিনিসটা আমি দেখছি তাদের প্রবলেমটা হয়, তারা যে প্রকারভেদ যে জিনিসগুলো দেওয়া আছে সেই জিনিসটা ঠিকমতো তারা বুঝতে পারে না, একটা জিনিসের ভিতরে আরেকটা জিনিস তারা নিয়ে আসে। এবং এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি চ্যাপ্টার 2 এর যত রকম প্রকারভেদ আছে, জাস্ট শুধু ক্লাসিফিকেশন যেগুলো দেওয়া আছে সেইগুলোকে নিয়ে আমি উইথিন 5 মিনিটসের মতো একটা ভিডিও আপনাদের সামনে আমি দিব। আশা করি এরপরে আপনার চ্যাপ্টার 2 নিয়ে প্রকারভেদ রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। তো আমি কথা না বাড়ি আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল যদি জিজ্ঞেস করা হয় কোষের প্রকারভেদ, আমরা কিন্তু সবাই জানি যে কোষ যে শব্দটা, সেখানে বানানের মধ্যে কিন্তু দুইটা ওয়ার্ড আছে। কোষ যদি আমরা চিন্তা করি, এই কোষ যেহেতু দুইটা ওয়ার্ড দিয়ে তৈরি, সুতরাং কোষের প্রকারভেদ অ্যান্সার হবে 2। এবং সেই প্রকারভেদগুলো কিভাবে করা হয়েছে, যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, অর্থাৎ কোনো একটা কোষের নিউক্লিয়াস সুগঠিত কিনা, নিউক্লিয়াসটা রাইট ভাবে আছে কিনা। আমি কিন্তু বারবার ভিডিওর মধ্যে, এই প্রিভিয়াস আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আছে, বারবার একই কথা বলতেছি যে সুগঠিত নিউক্লিয়াস বলতে বোঝায় একটা নিউক্লিয়াসের 4টা অংশ থাকবে। সে 4টা অংশ নাম হচ্ছে, 1 নম্বরে নিউক্লিয়ার মেমব্রেন, 2 নম্বরে নিউক্লিওলাস, 3 নম্বরে নিউক্লিওপ্লাজম, 4 নম্বরে ক্রোমাটিন জালিকা। এই 4টা জিনিস যে কোষের মধ্যে থাকবে সেই কোষকে আমরা বলি সুগঠিত কোষ, আর যে কোষের মধ্যে থাকবে না তাদেরকে আমরা বলি অগঠিত কোষ। তাহলে প্রথমে একদম চ্যাপ্টারের শুরুতে বলা হলো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের। তাহলে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ 2 ধরনের। একটাকে আমরা নাম দিলাম আদিকোষ। এই আদিকোষের আরেকটা বাংলা নাম আছে, এটা প্রাককেন্দ্রিক কোষ বলা হয়, আর ইংলিশে এইটারই নাম বলা হয় প্রোক্যারিওটিক সেল। আরেকটা টার্ম হচ্ছে প্রকৃত কোষ, এটারও একটা শব্দ আছে শুক্রান্তিক কোষ, এটার আবার ইংলিশে বলা হয় ইউক্যারিওটিক সেল। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি, যদি প্রশ্ন আসে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের, কোষ 2 ধরনের। একটাকে বলে আমরা আদিকোষ, আর একটাকে বলি আমরা প্রকৃত কোষ। এখন এই যে প্রকৃত কোষ যেটা দেওয়া আছে, এই প্রকৃত কোষকে আবার আমরা ভাগ করতে পারি 2 ভাগে। একটা হচ্ছে দেহকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। পরীক্ষার সময় প্রশ্ন আসে, আপনি যে প্রকৃত কোষকে যে ভাগ করছেন, এই ভাগটা আপনি কিসের বেসমেন্টের ভিত্তিতে ভাগটা করছেন? অ্যান্সার হবে কাজের ভিত্তিতে। তাহলে আমরা এই জায়গাতে আমরা দেখতে পেলাম 2টা জিনিস। একটা হচ্ছে কোষ শুরুতে নিউক্লিয়াসের ভিত্তিতে 2 রকম, একটা হচ্ছে আদিকোষ আর একটা প্রকৃত কোষ। কাজের ভিত্তিতে আমরা যখন অ্যানালাইসিস করব তখন আবার 2 ধরনের, একটা নাম হচ্ছে দেহকোষ আর একটা নাম হচ্ছে জনন কোষ। এবার আমাদের যদি আরেকটা প্রকারভেদ আছে আমাদের এই চ্যাপ্টারের, যে প্লাস্টিডটা কয় ধরনের। এই প্লাস্টিডের প্রকারভেদটা ক্লাস 7-এর বই থেকে শুরু করে একদম 9, 10 একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত দেওয়া আছে। তো সেই প্লাস্টিডটা 3 ধরনের, একটা ক্লোরোপ্লাস্ট, একটা ক্রোমোপ্লাস্ট, একটা লিউকোপ্লাস্ট। আমরা সবাই কিন্তু জানি যে যেটা সবুজ বর্ণের হয় সেটাকে আমরা ক্লোরোপ্লাস্ট বলি, যেটা কালার হয় সবুজ ব্যতীত অন্য যে কোনো কালার হয় সেটাকে আমরা বলি ক্রোমোপ্লাস্ট, আর যেটা কোনো কালার নাই, এক কথায় বর্ণহীন, সেটাকে আমরা বলি লিউকোপ্লাস্ট। সাধারণত ক্লোরোপ্লাস্টগুলো থাকে পাতার মধ্যে এবং ক্রোমোপ্লাস্টগুলো থাকে রঙিন অংশে, যেমন গাছের মধ্যে থাকতে পারে বা রঙিন যে কোনো ফুলে থাকতে পারে। আর লিউকোপ্লাস্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে হচ্ছে মূলের মধ্যে। এরপর আমি আসবো এই চ্যাপ্টারের সর্ববৃহৎ যে ক্লাসিফিকেশন, যেটা নিয়ে সকল স্টুডেন্টেরই একটা কমন সমস্যা, যে আমার তো মনে থাকে না আমি কোনটা পড়তেছি, একটা পড়ছি আর একটা আমার ভুলে গেছি। তো এই ক্লাসিফিকেশনটা, পুরো ক্লাসিফিকেশনটা আমি একটা ছকের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছি। এই ছকটা কিন্তু আসলে আমাদের বোর্ড বই না, এটা আমার একদম সম্পূর্ণ নিজের বানানো একটা ছক, যে টোটাল ক্লাসিফিকেশনগুলো আমি যদি একটা ছকের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো টিস্যুর প্রকারভেদ, যে জিনিসটা নিয়ে সবারই একটা কমন প্রবলেম, যে টিস্যুটা আসলে কয় ধরনের। যদি আমি বলি একদম শুরুতে যদি বলা হয়, টিস্যু প্রধানত 2 ধরনের। একটা উদ্ভিদের টিস্যু যেটা উদ্ভিদে থাকে, আর একটা প্রাণীর টিস্যু যেটা প্রাণীদেহে থাকে। তো উদ্ভিদের টিস্যু যেটা, এই উদ্ভিদের টিস্যুকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ভাজক টিস্যু, আর একটাকে বলা হয় স্থায়ী টিস্যু। আমি সবার উদ্দেশ্যে বলছি যে ভাজক টিস্যু যেটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে 9, 10-এর সিলেবাসের মধ্যে আমাদের ডিটেলস নাই, এটা আমরা কলেজ লেভেলে পড়াই।
আর স্থায়ী টিস্যু যেটা, এটাই শুধুমাত্র তোমাদের 9-10 লেভেলে সিলেবাসে আছে। তো আমাদের যেহেতু সিলেবাসে যেহেতু নাই, সেহেতু আমরা এটা নিয়ে আমরা ডিটেলস আমরা আলোচনাতে আমরা যাবো না। আমাদের সিলেবাসে যতটুকু আছে এটা আমরা আগে ক্লিয়ার করার চেষ্টা করব। তো স্থায়ী টিস্যু নিয়ে যদি বলা হয়, স্থায়ী টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা সরল টিস্যু, একটা জটিল টিস্যু, আর একটা নিঃস্রাবী টিস্যু। এখানে বলে রাখা ভালো, নিঃস্রাবী টিস্যু নিয়ে কিন্তু আমাদের 9-10 ডিটেলস আলোচনা করার মতো কিছু নাই, শুধু নামটাই আছে। এবার আমরা আসবো সরল টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আবার স্ক্লেরেনকাইমাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা নাম হচ্ছে ফাইবার, আরেকটা নাম হচ্ছে স্ক্লেরাইট। এরপর আমরা জটিল টিস্যু নিয়ে যদি চিন্তা করি, উদ্ভিদের দেহের মধ্যে এই জিনিসটা তোমার 9-10এও লাগবে, কলেজেও লাগবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা নাম আছে জাইলেম, আরেকটা নাম হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেমের মধ্যে আবার 4 ধরনের কোষ থাকে। একটা কোষের নাম ট্রাকিট, একটা নাম ভ্যাসেল, একটা নাম জাইলেম প্যারেনকাইমা, আরেকটা নাম জাইলেম ফাইবার। ফ্লোয়েম টিস্যুর কথা যদি আমি বলি, ফ্লোয়েম টিস্যুকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, একটা নাম সিপ কোষ, একটা নাম সঙ্গী কোষ, একটা নাম ফ্লোয়েম প্যারেনকাইমা, আর একটা নাম ফ্লোয়েম ফাইবার। তাহলে খেয়াল করে দেখার বিষয়, আমাদের যে জিনিসটা আমাদের নিজেদের কাছে জটিল মনে হয়, যে জিনিসটা আমাদের কাছে প্রবলেম মনে হয়, সেই জিনিসটা আমি উদ্ভিদ টিস্যু, আমি কিন্তু আশা করি যারা ভিডিওটা যারা দেখবেন, আপনি 5টা মিনিট যদি মনোযোগ দিয়ে আপনি চিন্তা করেন, একদম সহজ। তাহলে আমি একদম শুরু থেকে যদি আমি আবার বলি, উদ্ভিদ টিস্যুকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ফাইবার এবং স্ক্লেরাইট। জটিল টিস্যুকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের মধ্যে 4টা প্রকারভেদ আছে, 4টা প্রকারভেদের নাম হচ্ছে ট্রাকিট, ভ্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমের মধ্যে আবার 4টা প্রকারভেদ আছে, একটা হচ্ছে সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। আমার বিশ্বাস, আমি যেভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম, আপনারা যদি জাস্ট এই ভিডিওটা কয়েকবার দেখেন এবং নিজে যদি একটু চিন্তা করেন, আশা করি অ্যাটলিস্ট উদ্ভিদের টিস্যু নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না। এবার আমি আসবো প্রাণী টিস্যু নিয়ে। প্রাণী টিস্যুর মধ্যে যদি বলা হয়, ফার্স্ট অফ অল আমাদের দেহে যে টিস্যুগুলো আছে, সেই টিস্যুগুলোকে আমরা ব্রড হেডলাইনে 4টা ভাগে ভাগ করতে পারি। আমি আমাদের দেহের কথা যদি বলা হয়, যে টিস্যুগুলো আছে সেই টিস্যুকে আমরা ব্রড হেডলাইনে 4টা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, 1 নম্বরে আপনারা খেয়াল করে দেখেন লেখা আছে আবরণী টিস্যু। 2 নম্বরে আপনি দেখেন লেখা আছে যোজক টিস্যু। 3 নম্বরে দেখেন লেখা আছে পেশি টিস্যু। 4 নম্বরে দেওয়া আছে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যুর কোনো প্রকারভেদ হয় না, আমাদের এটা এখানেই শেষ। সুতরাং আমাদের পড়তে হবে 3টা, আবরণী, যোজক এবং পেশি টিস্যু। তো সবার আগে যেটা সহজ সেটা আমরা আগে ধরবো। পেশি টিস্যু নিয়ে যদি আমরা চিন্তা করি, একটা ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি, একটা হৃৎপেশি। তো ঐচ্ছিক পেশির ক্ষেত্রে আমরা জানি আমাদের যে সকল অঙ্গে মুভমেন্ট হয় সে সকল অঙ্গে ঐচ্ছিক পেশি থাকে। অনৈচ্ছিক পেশিতে যেখানে মুভমেন্ট নাই, আর হৃৎপেশিতে আমরা বুঝি হৃৎপেশি মানে হৃৎপিণ্ডের পেশি। সুতরাং আমাদের পেশি টিস্যু নিয়েও কিন্তু আমাদের টাইম লাগার কথা না। এবার আমরা আসবো যোজক টিস্যু। এই যোজক টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় ফাইব্রাস, একটাকে স্কেলিটাল, একটাকে তরল। আমি আবারও বলছি, যোজক টিস্যুর প্রকারভেদ হচ্ছে 3টা, একটা ফাইব্রাস, একটা স্কেলিটাল, একটা তরল। যেটা স্কেলিটাল যোজক টিস্যু, এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা অস্থি আর একটা কোমল অস্থি। অর্থাৎ আমার দেহের মধ্যে যে সকল হাড্ডি আছে, কিছু হাড্ডি অনেক শক্ত, কিছু হাড্ডি সফট যেগুলা তাদেরকে আমরা বলি কোমল অস্থি, আর যেগুলো হার্ড টাইপের তাদেরকে আমরা বলি অস্থি। এখন আমরা আসবো তরল যোজক টিস্যু। এটাকে আমরা প্রথমে ভাগ করতে পারি 2 ভাগে, একটার নাম রক্ত আর একটার নাম লসিকা। রক্তকে আমরা ভাগ করতে পারি 2 ভাবে, একটা হচ্ছে রক্তরস আর হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা যেটা, এটার আবার 3 রকম, আপনারা জানেন, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার ইংলিশ টার্ম যেটা, সেটার নাম হচ্ছে রেড ব্লাড কর্পাসকল। আসলে অ্যাকচুয়ালি এই রেড ব্লাড কর্পাসকল যেটা, এখান থেকে আমাদের আরবিস একাডেমির নাম, অর্থাৎ যে চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতেছেন, এই নামটা আমরা আসলে এই জায়গা থেকে নিয়েছিলাম। এটার আবার অন্য কেউ অনেকভাবে মিনিং করে, অনেকে বলে যে এটার মানে রিপন বায়োলজি সেন্টার। আসলে জীববিজ্ঞানটা আমাদের রক্তের সাথে মিশে গেছে, আমার সাথে মিশে গেছে। তো যাই হোক, আমি আর কথা না বলে আমি চলে যাচ্ছি। শ্বেত রক্তকণিকা, এটার মানে হোয়াইট ব্লাড কর্পাসকল, শর্ট ফর্মে এটাকে আমরা বলি WBC। অনুচক্রিকা যেটা, সেটাকে আমরা বলি প্লেটলেট। তাহলে আমি যোজক টিস্যু যেটা, এটা নিয়ে যদি আমি একটু আবার আমি রিক্যাপ করি আপনাদেরকে, তাহলে আমি বলতে পারি যোজক টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ফাইব্রাস, স্কেলিটাল আর তরল। এর মধ্যে ফাইব্রাসের কোনো প্রকারভেদ নাই, স্কেলিটালের 2টা প্রকারভেদ আছে, একটা অস্থি আর একটা তরল অস্থি। তরলের মধ্যে যদি আমি চিন্তা করি, তরলের মধ্যে 2টা প্রকারভেদ আছে, একটা রক্ত আর লসিকা। রক্তের মধ্যে আবার 2টা ভাগ করা যায়, একটা রক্তরস আর রক্তকণিকা। রক্তকণিকাকে আবার আপনি ভাগ করতে পারবেন 3 ভাগে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আশা করি যে ছকটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করলাম, এটা চ্যাপ্টার 2 এর অন্যতম কঠিন এবং জটিল একটা পড়া ছিল। আশা করি আপনি এই ভিডিও দেখার পরে যদি আপনি কয়েকবার দেখেন এবং নিজে যদি প্র্যাকটিস করেন, আপনিও আমার মতো বলতে পারবেন। নেক্সট আমি যদি যাই, আমরা যে একটা টার্ম পড়েছিলাম যে আবরণী টিস্যু,
এই আবরণী টিস্যুর প্রকারভেদটা বইয়ের মধ্যে আবার একটু ডিটেলসে দেওয়া আছে, সেটাকে আমরা তিনটা বেইজে ভাগ করতে পারি। প্রথম বেইজ যেটা, সেই বেজমেন্টটা হচ্ছে কোষের আকৃতি, প্রাণীদেহ অবস্থান, কাজের প্রকৃতি। তাহলে কোষের আকৃতি, প্রাণীদেহ অবস্থান, কাজের প্রকৃতি, এইটাকে যদি আমি বেইজ করি তাহলে আবরণ টিস্যু হবে তিন ধরনের। একটার নাম স্কোয়ামাস আবরণ টিস্যু, একটার নাম কিউবয়েডাল আবরণ টিস্যু, একটার নাম কলামনার আবরণ টিস্যু। আমি আপনাদের উদ্দেশ্যে আমি আবারও রিপিট করতেছি যে কোষের আকৃতি, প্রাণীদেহ অবস্থান, কাজের প্রকৃতি, তিনটা হচ্ছে বেস, আপনাকে মনে রাখতে হবে। কোষের আকৃতিটা কেমন, প্রাণীদেহ অবস্থান কোথায় এবং সে কিরকম কাজ করে, তার উপর ভিত্তি করে আমরা এই আবরণ টিস্যুকে তিন ভাগে ভাগ করতে পারি। একটার নাম স্কোয়ামাস, একটার নাম কিউবয়েডাল, আর একটার নাম কলামনার। এগুলো ডিটেলসের একটু পড়া আছে। যেমন স্কোয়ামাস টিস্যুটা অ্যাকচুয়ালি আসলে কই থাকে, আমাদের কিডনিতে থাকে। কিডনির কোন জায়গায় থাকে, কিডনির বোম্যান্স ক্যাপসুলে থাকে। এখন বোম্যান্স ক্যাপসুল জিনিসটা কি, এটা ডিটেলস আমাদের অন্য কোনো লেকচার আপনি আশা করি পেয়ে যাবেন। সম্ভবত এটা আমরা নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় যেখানে দেওয়া আছে সেখানে আমরা ক্লিয়ার করব। কিউবয়েডাল আবরণ টিস্যু যেটা, এটা বৃক্কের সংগ্রাহক নালিকা থাকে, ঠিক সেম জিনিস, এটা অষ্টম অধ্যায়ের মধ্যে আলোচনা হবে। কলামনার আবরণ টিস্যু, এটা প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরে থাকে। ম্যাক্সিমাম স্টুডেন্টে যদি জিজ্ঞেস করা হয় অন্ত্রের অন্তঃপ্রাচীর কথার মানে কি, কেউ কিন্তু বলতে পারে না। অন্ত্র কথার মানে হচ্ছে নাড়িভুঁড়ি, নাড়িভুঁড়ির ভেতরের যে লেয়ারটা, সেই লেয়ারে যে টিস্যু থাকে তার নাম হচ্ছে কলামনার আবরণ টিস্যু। তো আমাদের এইটা একটা বেসমেন্টে ভাগ গেল। সেকেন্ড ভাগ হচ্ছে ভিত্তি পর্দার উপর নির্ভর করে আপনি আবরণ টিস্যুকে কভাগে ভাগ করবেন। এটার মানে হচ্ছে, একটু আমি যদি আলোচনা করে দিই, ভিত্তি পর্দা মানে কি, এরকম একটা বেজ আছে, তার উপরে কোষটা কি ওয়ান লেয়ারে আছে নাকি ডাবল লেয়ারে আছে নাকি অনেকগুলো মাল্টিপল লেয়ারে আছে। যদি ওয়ান লেয়ারে থাকে তখন তাকে আমরা বলি সাধারণ আবরণী টিস্যু। যদি ওয়ান লেয়ারের বেশি, দুইটা লেয়ার থাকে, তখন তাকে আমরা বলি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। যদি আরো অনেক বেশি লেয়ারে থাকে তখন তার নাম হয় সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তাহলে ভিত্তি পর্দার উপর নির্ভর করে আবরণী টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়। একটা সাধারণ আবরণী টিস্যু, একটা স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, একটা সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এক্সাম্পলগুলো যদি একটু খেয়াল করেন, সাধারণ আবরণী টিস্যু বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালিকা, অন্তঃপ্রাচীর। আমি কিন্তু আগে আপনাদেরকে বলছি যে বোম্যান্স ক্যাপসুল এবং সংগ্রাহক নালিকা এটা আমাদের রেচন অধ্যায়, যে অষ্টম অধ্যায়, সেখানে আমি আলোচনা করে দেব। আর স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোথায় থাকে, একদম সহজ, আমাদের স্কিনে থাকে। এবং সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু যেটা, সেটা ট্রাকিয়াতে থাকে। ট্রাকিয়া মানে হচ্ছে আমাদের শ্বাসনালী। নেক্সট যদি আমরা যাই, যে আবরণ টিস্যুগুলো চেঞ্জ হয়, যেমন আমাদের শরীরের স্কিন দিয়ে ঘাম বের হয়, আমাদের মুখ দিয়ে লালা বের হয়। তো প্রত্যেকটা ক্ষেত্রে এই আবরণ টিস্যুর অনেকগুলো চেঞ্জেবল ফর্ম আছে, রূপান্তরিত অনেকগুলো প্রকারভেদ আছে। এটা সাধারণত অনেকগুলো প্রকারভেদই হয়। নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই রূপান্তরিত আবরণ টিস্যুকে আমরা জাস্ট 5টা টার্ম আমরা পড়াই। এর মধ্যে একটা হচ্ছে সিলিয়াযুক্ত আবরণ টিস্যু, একটা ফ্লাজেলাযুক্ত আবরণ টিস্যু, একটা ক্ষণপথযুক্ত আবরণ টিস্যু, একটা জননাঙ্গের আবরণ টিস্যু, একটা গ্রন্থি আবরণ টিস্যু। আমি আবারও বলছি যে আবরণ টিস্যুকে আমরা কাজের ভিত্তিতে, জাস্ট সে কিরকম কাজ করে, এটা অনেক রকম প্রকারভেদ হয়। জাস্ট আমরা 9-10 এর ক্ষেত্রে 5টা প্রকারভেদ পড়িয়ে থাকি। একটা সিলিয়া, একটা ফ্লাজেলা, একটা ক্ষণপথ, একটা জননাঙ্গ, একটা গ্রন্থি। তো সিলিয়াযুক্ত আবরণ টিস্যুর এক্সাম্পল বলছে আমাদের যে শ্বাসনালী আছে সেই শ্বাসনালীর প্রাচীরের দিকে থাকে। ফ্লাজেলাযুক্ত যেটা বলছে হাইডার এন্ডোডার্ম, হাইডার দেহের দুইটা লেয়ার থাকে, একটা বাইরের লেয়ার, একটা ভিতরের লেয়ার। এই ভিতরের লেয়ারে যে টিস্যুটা থাকবে সেটা হচ্ছে ফ্লাজেলাযুক্ত আবরণ টিস্যু। ক্ষণপথযুক্ত আবরণ টিস্যুটাও ঠিক সেম, হাইডার এন্ডোডার্মে থাকে, আর আমাদের যে স্কিন আছে সেই স্কিনের মধ্যে থাকে। জননাঙ্গের আবরণ টিস্যু আমরা সবাই জানি শুক্রাশয় এবং ডিম্বাশয়। গ্রন্থি আবরণ টিস্যু অনেক রকম আছে, এখানে আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি। একটা হচ্ছে আমাদের গলায় থাকে থাইরয়েড গ্রন্থি, আর মাথার ভিতরে যে গ্রন্থি থাকে তার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। নেক্সট যদি আমরা যাই, এরপরে দেখেন এই চ্যাপ্টারের একদম লাস্ট একটা টপিকস আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা জাইলেম টিস্যু পড়েছিলাম। জাইলেমকে আমরা যদি ভাগ করি, আমাদের জাইলেমের কোষ ছিল 4টা, কিন্তু আমি যদি প্রশ্ন করি জাইলেমের টাইম ডিউরেশনের উপর বেস করে জাইলেমকে কয় ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাথমিক জাইলেম, একটা গৌণ জাইলেম। অর্থাৎ যে জাইলেমটা একদম শুরুতে তৈরি হয় গাছের মধ্যে সেটাকে বলা হয় প্রাথমিক জাইলেম, যেটা তার পরবর্তীতে তৈরি হয় সেটাকে বলা হয় গৌণ জাইলেম। এই প্রাথমিক জাইলেমটা আবার দুই রকম হয়, কিছু জাইলেম আছে একটু চিকন টাইপের, আর কিছু জাইলেম আছে মোটা। যেগুলা চিকন জাইলেম তাদেরকে আমরা নাম দিচ্ছি প্রোটোজাইলেম, আর যেগুলা মোটা তাদের নাম দিচ্ছি আমরা মেটাজাইলেম। তাহলে আমি আবারও বলছি, টাইম ডিউরেশনের বেসিসে জাইলেম দুই রকম, একটা প্রাথমিক জাইলেম আর একটা গৌণ জাইলেম। এই প্রাথমিক জাইলেম আবার তার শেপের উপর ভিত্তি করে সেটা কি চিকন নাকি মোটা, চিকন হলে তার নাম দিচ্ছি আমরা প্রোটোজাইলেম, আর জাইলেমটা যদি মোটা হয় তার নাম দিচ্ছি আমরা মেটাজাইলেম। তো আশা করি আমাদের যত প্রকারভেদ ছিল চ্যাপ্টার 2 এর এই ক্লাসটা করার পরে আপনার প্রকারভেদ নিয়ে আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না। আশা করি সবাই ভালো থাকবেন। আমি কথা না বলে আমি ক্লাস শেষ করতে যাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আজকের মতো আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমি আশা করি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারবেন। আপনাদের জীববিজ্ঞানের যে কোনো চ্যাপ্টার, নবম, দশম, একাদশ, দ্বাদশ যে কোনো চ্যাপ্টারের ক্লাসের প্রয়োজন হলে অথবা যে কোনো টপিক্সের প্রয়োজন হলে আমাকে বললে আমি সাধ্যমতো ক্লাস দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।